দর্শক, এখন রয়েছে দেশের তথ্য প্রযুক্তি খাত ও ডিজিটাল ওয়ার্ল্ড 2016 নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং বাক্যর মহাসচিব তৌহিদ হোসেন। আপনাকে স্বাগত। আপনাকে স্বাগত। তথ্য প্রযুক্তি মানে ডিজিটাল ওয়ার্ল্ড 2016 শুরু হয়েছে। জি, গতকালকে শুরু হয়েছে। হ্যাঁ, এই বিষয়ে বিস্তারিত জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। গতকালকে আমাদের থেকে আপনার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে শুরু হয়েছে। 3 দিন ব্যাপী এই প্রোগ্রামটা চলবে, 19, 20, 21 এবং আজকে সেকেন্ড ডে চলছে। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই ডিজিটাল ওয়ার্ল্ড 2016 আসার জন্য। কালকেও সারাদিন ব্যাপী চলবে, সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। যেখানে ডিজিটাল ওয়ার্ল্ডে এবার আমাদের 4টা হল নিয়ে করেছি আমরা। বসুন্ধরা যে 4টা হল আছে, 4টা হলে বিশাল পরিসরে 400-র বেশি আমাদের স্টল আছে, যেখানে গভর্নমেন্ট স্টলই আছে অলমোস্ট ক্লোজ টু 70+। এবং তার সাথে আমাদের আছে বিভিন্ন সেমিনার, 20টার মতো সেমিনার আছে, যে সেমিনারগুলিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় 40 জনের বেশি আমাদের ফরেন স্পিকার এসেছে। তার সাথে আমাদের লোকাল স্পিকার মিলিয়ে 200+ আমাদের স্পিকার আছে, যারা আমাদের আগে আমরা এইসব সেমিনারের জন্য বাইরের দেশে যেতাম। হ্যাঁ, আগে আমরা হাজার হাজার টাকা খরচ করে আমরা বাইরে যেতাম, প্লেন ফেয়ার খরচ করতাম, হোটেল ফেয়ার খরচ করতাম। তো সেই ফেয়ারটা আমাদের গভর্নমেন্ট অফ বাংলাদেশ, আমাদের আইসিটি ডিভিশন সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে, কোনো খরচ নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখান থেকে দর্শকরা আর কি মানে পাচ্ছে? মানে দেখুন, আসলে শেখার তো শেষ নেই। যদি আমি রুমটাতে বসে থাকি, যদি আপনি আমাকে বেরোতে না দেন, আমি শিখতে পারবো না। তো আমাদের যে ফেয়ারটা হচ্ছে, সেখানে ই কমার্স সেক্টর নিয়ে আমরা শোকেজিং করছি, সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে শোকেজিং করছি, স্টার্টআপ নিয়ে শোকেজিং করছি, বিপিও নিয়ে শোকেজিং করছি। তো যে সেক্টরগুলি বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করতে পারে, প্রতিটা সেক্টরে কিন্তু আমরা ইনোভেশনটা, আমাদের এখানে একটা সেক্টর, একটা আলাদা প্যাভিলিয়নই আছে, বিভিন্ন ইনিশিয়েটিভগুলি তারা আমাদেরকে দেখাচ্ছে। তো এখানে যারা স্টুডেন্টরা যারা আসবে তারা বেনিফিট পেতে পারে, কারণ স্টুডেন্টরা কিন্তু ট্রেডিশনালি তাদের ইউনিভার্সিটির বাইরে আসলে আউট অফ বক্স কিছু পায় না, রেগুলার তার কারিকুলামের মধ্যে সে সীমাবদ্ধ। তো এই যে আমাদের আইটি সেক্টরে, কারণ আইটি সেক্টরটা সব সেক্টরকেই অ্যাটাচ সেক্টর, যে ইকোসিস্টেম আমরা কাজ করে চিন্তা করি। আমাদের রেলওয়েতে আইটি সেক্টর আছে, আমাদের হোম মিনিস্ট্রিতে আছে, আমাদের কমার্স মিনিস্ট্রি আছে, ফাইন্যান্স মিনিস্ট্রি আছে, পাবলিক প্রাইভেট, টেলিকম, হসপিটাল, প্রতিটা সেক্টরে কিন্তু আইটির বিকল্প নেই। তো এখন যে যেই গ্রাজুয়েশনই করছে না কেন, যে যেই ডিসিপ্লিন থেকে লেখাপড়া করছে না কেন, সে কিন্তু আইটি সেক্টরে যে টোটাল চেঞ্জেসটা হচ্ছে এবং যে নলেজগুলি এখন আপ টু ডেট নলেজ, যে আমরা 2016 সালে আমাদের স্ট্যান্ডার্ডটা কোথায়, তো সে কোম্পানিগুলি বাইরে থেকে এসেছে, তাহলে সে কোম্পানিগুলিকে আমরা একটা সিঙ্গেল রুফের আন্ডারে পাচ্ছি। তো এই সুযোগটা কিন্তু সবারই নেওয়া উচিত। এখানে মিনিস্ট্রিয়াল কনফারেন্সও হয়েছে। জি, গতকালকে মিনিস্ট্রিয়াল কনফারেন্স হয়েছে, যেখানে বিশ্বের 60টি দেশ থেকে মিনিস্টার এসেছে আইটি ইলিটারেসি সেক্টর থেকে, যেখানে নেপাল আছে, সৌদি আরব আছে, ভুটান আছে, নাইজেরিয়া আছে, সুরিনাম আছে। তো এই যে দেখেন, বাংলাদেশে এখন এই বিশ্বের বিভিন্ন দেশে মিনিস্টার আসছেন, কারণ বাংলাদেশ এখন এগিয়ে চলছে এবং আমরাও সেই কাজগুলি করতে পারছি, কারণ আমাদের তরুণরা যারা আছে তারা কিন্তু খুবই ইনোভেশন তাদের অনেক বেশি এবং তারা কাজ করতে চায়, এবং তাদের ইনোভেশন থেকে কিন্তু প্রতিদিনই কিছু না কিছু আমাদের নতুন প্রোডাক্ট অ্যাড হচ্ছে। আপনার অনলাইনটা আমাদের আরো বেশি সার্ভিসগুলি অ্যাক্টিভ হচ্ছে, ইন্টারনেট বেস সার্ভিসগুলি আমাদের আরো বেশি পপুলার হচ্ছে। আমরা এখন ম্যানুয়াল দরজার লকের বিরুদ্ধে আমরা পাঞ্চ কার্ড ইউজ করছি, ফিঙ্গারপ্রিন্ট ইউজ করছি, সেটা কিন্তু আমাদের আধুনিকতার ফসল। আমরা এখন সিকিউরিটি ক্যামেরা লাগাচ্ছি অফিসে, আমাদের বিদেশ থেকে বা বাংলাদেশের পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের অফিস কিন্তু আমরা মোবাইল থেকেই দেখে ফেলছি। তো এই টেকনোলজি আগে ছিল, এরকম না যে হঠাৎ করে আসছে, বাট বাংলাদেশে আমরা এখন এটা ইউজ টু হয়ে নতুন টেকনোলজির সাথে আমরা কাজ করার জন্য এগিয়ে চলছি। এখন আপনারা মানে বাক্য মানে আপনারা কিভাবে সম্পৃক্ত মেলার সাথে? মেলাটা আসলে জয়েন্টলি অর্গানাইজ করে হলো বিসিসি, আইসিটি ডিভিশন এন্ড বেসিস, তার সাথে পার্টনার হিসেবে আছে বাক্য, বিসিএস, আইসপি অ্যাসোসিয়েশন, ইক্যাব, বোল্ড, ওমেন ইন আইটি। তো তার সবাই আমরা আসলে যেহেতু ইকোসিস্টেম, আমি বলেছি যে একটা কাজ করতে হলে একা কারোর পক্ষে সম্ভব না, আমরা সবাই যার যার পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের সাপোর্টগুলি আমরা দিয়ে বাক্যকে বা আমাদের বাক্য থেকে যে সার্ভিসগুলি আমরা দিচ্ছি সেগুলি প্রমোশন করছি। আমাদের মেলায় স্টলও আছে, 3 নাম্বার হলে বাক্যর আমাদের একটা প্যাভিলিয়ন আছে, যেখানে আসলে বাক্যর বিভিন্ন ইনফরমেশন গুলি আমরা দিতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। 2021 সালের মধ্যে আমাদের একটা টার্গেট $5 বিলিয়ন রপ্তানি এই খাতে। তা এই ক্ষেত্রে আসলে আর কি কি সেক্টর আসলে জোর দেওয়া উচিত? দেখুন, 2021 সালের মধ্যে যে 5 বিলিয়ন আমাদের যে টার্গেট, তার মধ্যে মেইন টার্গেটটা হলো আমাদের স্কিল ডেভেলপমেন্ট। কারণ আমাদের অ্যাটলিস্ট আমরা 20 লক্ষ লোককে আমরা তৈরি করতে হবে। যে 20 লক্ষ লোককে তৈরি করার জন্য কিন্তু অলরেডি বিভিন্ন সেক্টর থেকে, স্পেশালি
আইসিটি ডিভিশনের যে মাননীয় মন্ত্রী আছেন, প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, উনি অনেকগুলো ইনিশিয়েটিভ নিয়েছে। আমাদের আইসিটি অ্যাডভাইজার সাজিব ওয়াজেদ জয় ভাই, উনি বিভিন্ন জায়গায় আমাদেরকে মেন্টরিং করছে, আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছে। কারণ আইটি সেক্টরটা আসলে সবাই বুঝতে পারছি আমরা, আইটির বিকল্প আসলে দেশ আমাদের আগানো একটু কষ্ট হবে। আমি আইটি সেক্টরের লোক, আমি নিজে আইটি স্পেশালিস্ট, তো আমি আমার পক্ষ থেকে বলতে পারি যে আইটি লাগবেই, এবং আইটিটাকে কিভাবে আমরা ইউজ করব, সেই আইটি সার্ভিসগুলো কিভাবে ইউজ করবো সেটার উপরে আমাদের গুরুত্ব দিয়ে এবং আমাদের নেক্সট লেভেলে যেতে হবে। আচ্ছা, আউটসোর্সিং খুবই জনপ্রিয় একটা বিষয়। তো এই ক্ষেত্রে আসলে পেমেন্ট সিস্টেমের যে ব্যাপারটা, এটা আসলে আরো কতটা কিভাবে সহজ করা যায়? পেমেন্ট সিস্টেমটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ আমি দিন শেষে কাজ করব, যদি বিলটা না পাই বা বিলটা যদি আমার আসতে দেরি হয়, তাহলে কিন্তু আমি ম্যানেজ করতে পারবো না। তো এখন পেমেন্ট সিস্টেমের জন্য আমাদের বাংলাদেশ ব্যাংকের এখন অনেক বেশি তারা সচেতন। যদি ওনারা দেখেন যে এটা আউটসোর্সিং খাতে টাকাটা আসছে, তখন উনি আপনার $5,000 নিচে হলে খুব সহজেই করা যায়। $5,000 বেশি হলে আমাদের কন্ট্রাক্ট বা আমাদের যে ক্লায়েন্টের সাথে যে ডিড ডকুমেন্ট থাকে সেগুলিকে আমাদের জমা দিতে হয়। 4-5 বছর আগে এটা খুব কষ্ট ছিল, কারণ আমাদের মিটিং করে বোঝাতে হতো যে আউটসোর্সিং কি, সফটওয়্যার ডেভেলপমেন্ট কি। যেহেতু এখন প্রচুর মানুষ এই পেশার সাথে সম্পৃক্ত, তারা কিন্তু বুঝে গিয়েছে যে এই একটা কন্ট্রাক্ট মানে লাইক এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যদি একটা কন্ট্রাক্ট আমরা এসইও জমা দিতাম, তো বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলতো এটা আসলে কি জিনিস। তো ওনারা কিন্তু অলরেডি আমাদের সাথে কাজগুলি দেখে, আমাদের সাথে বিভিন্ন মিটিং করে আমাদের কাজগুলি তারা বুঝতে পেরেছে। তো এখন আসলে বিলিং নিয়ে খুব বেশি বাংলাদেশ ব্যাংকের প্রবলেম হয় না। যদিও প্রবলেম যদি কখনো কারো হয়, তখন আমাদের বাক্য থেকে, ব্যাসিস থেকে, বিসিএস থেকে, যার যার অ্যাসোসিয়েশন থেকে আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে যোগাযোগ করে তার প্রবলেমটা আমরা সলিউশনে সহায়তা করে থাকি। এক্ষেত্রে আর কথা বলবো, সেটাকে বিরতি নিয়ে আসি। দর্শক, নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত একুশে বিজনেসে। দর্শক, বিরতির আগে তথ্য প্রযুক্তি খাত ডিজিটাল ওয়ার্ল্ড 2016 নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং বাক্যর মহাসচিব তৌহিদ হোসেনের সঙ্গে। আমরা আইসিটি খাত নিয়ে কথা বলছিলাম, এবং আসতে চাইবো যে কর্মসংস্থানের সুযোগ আসলে এই খাতে কেমন, এবং দক্ষ জনশক্তি আসলে কেমন, এবং দক্ষ জনশক্তি তৈরিতে আসলে আপনারা কি করছেন? আর যেহেতু এটা আউটসোর্সিং বা বিপিও খাত যদি আমরা বলি, অথবা আইসিটি খাত বলি, মেইনলি হচ্ছে আমাদের র মেটেরিয়াল হলো আমাদের ইয়ুথ, যারা আমাদের তরুণ, তারা কাজ করবে। তো তারা যেহেতু আমাদের র মেটেরিয়াল ছাড়া কিন্তু কোনো প্রোডাক্ট তৈরি হয় না। আর সেকেন্ডলি হচ্ছে যে আমাদের এই জনশক্তি তৈরি করার জন্য আমাদের প্রাইভেট এবং পাবলিক দুই সেক্টর থেকে কাজ চলছে। যদি আমরা বলি স্পেশালি ফর দ্য আইসিটি ডিভিশন থেকে অনেকগুলি প্রোগ্রামের মাধ্যমে কয়েক লক্ষাধিক লোকের ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে। মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে এডিবি প্রজেক্টের মাধ্যমে স্কিলস ডেভেলপমেন্ট এসিআইপি একটা প্রজেক্টের মাধ্যমে, যেখানে বাক্য আমরা কাজ করছি। আমরা 6000 লোককে ট্রেনিং দিব আগামী 1 বছরে ফ্রি অফ কস্ট। একসময় আমরা ট্রেনিং করতাম টাকা খরচ করে, আর এখন আমরা ট্রেনিং সবগুলো দিচ্ছি গভর্নমেন্টের সাপোর্টে। টাকা আমরা ফ্রি অফ কস্টে দিচ্ছি এবং আমরা টাকা দিচ্ছি। যারা যারা ট্রেনিং করতে আসবে ওদের জন্য আমরা একটা রিকমেন্ডেশন রেখেছি। এবং তাই না, তাদেরকে মানে ইন্টারন্যাশনাল মানের যে ট্রেনিংটা হওয়া উচিত সেটাই ট্রেনিংটা আমরা প্রোভাইড করব। এবং কর্মসংস্থানের 3 নম্বর কোশ্চেনটা ছিল আপনার, 3 নম্বর কোশ্চেনটা ছিল আমাদের কারা সহযোগিতা করছে, মানে আপনারা আসলে এটার জন্য কি করছেন দক্ষ জনশক্তি বৃদ্ধিতে, আর তাছাড়া আসলে কি কর্মসংস্থান আসলে সুযোগটা কতটুকু আসলে এখানে? অবশ্যই দেখেন, আমরা যদি একটা কাজ করতে যাই আউটসোর্সিং এর জন্য, আমাদের ক্লায়েন্টরা আমাদেরকে বলে যে তোমার কাছে আমার 100 পিপল লাগবে। সো আমরা এখন যে প্র্যাকটিস হচ্ছে 100 পিপলের জন্য আমরা ইন্টারভিউ ফেস করলে আমরা দেখা যাচ্ছে যে পাচ্ছি 10-15, সো রেশিও কিন্তু অনেক কম। সো আমরা ফ্রি ট্রেনিং দিব। তার জন্য আমি আমার কোম্পানিতে গত 4 দিন আগে 350 লোককে ডেকেছিলাম। তার মধ্যে অনলি 25 সিলেক্ট হয়েছে ফ্রি ট্রেনিং এর জন্য। সো এই যে আমাদের প্রসেসটা, তো আমাদেরকে এখন স্কিল ডেভেলপমেন্টটা খুব বাড়াতে হবে, এবং সবাইকে আসলে একটা ইকোসিস্টেম, তো ইকোসিস্টেমের মধ্যে আমাদের যে সোশ্যালি দেখা যাচ্ছে বাবা মা বা আমাদের গার্জিয়ানদের ধারণা যে অনার্স কমপ্লিট করে তো সে চাকরি পাবে। বাট আমাদের যে লেখাপড়ার যে কারিকুলাম আর চাকরি কারিকুলাম কিন্তু এক না। তো যদি আমাদের এখন এই চাকরির পরে, মানে অনার্সের পরে যদি চাকরির আগে 2 মাসের বা 3 মাসের আমরা একটা কর্মক্ষেত্রে যেটা আমাদের কাজে লাগবে সেরকম একটা ট্রেনিং আমরা করতে পারি, তাহলে কিন্তু সেই ট্রেনিংটার উপর বেস করে কিন্তু ইন্টারভিউ ফেস করব, ইন্টারভিউ যখন যারা নিবে তারা দেখবে না এই লোকটা আসলে কাজগুলি জানে। কারণ সবাই চায় একটু এক্সপিরিয়েন্স লোক,
কাজের জন্য। কারণ এই ক্ষেত্রে বিদেশি কোম্পানিগুলো আসলে কতটুকু আগ্রহী আমাদের আইসিটি সেক্টরে? বিদেশি কোম্পানিগুলি তো অনেক আগ্রহী, কারণ হলো বিদেশি কোম্পানিগুলি জানে সবাই চায় খরচ কমাতে। আমেরিকাতে যদি একটা প্রোগ্রামারের খরচ হয় $5,000, বাংলাদেশে এটা $2,000 হবে। তো বিদেশি কোম্পানিগুলি চাচ্ছে, কারণ প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজ কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সেম। তো যে আমেরিকায় বসে যে প্রোগ্রামিং করতে যে খরচটা হবে, বাংলাদেশে বসে কিন্তু খরচটা প্রায় 50% এর নিচে নেমে আসছে। তো বিদেশি কোম্পানিগুলি চাচ্ছে বাংলাদেশে এসে ইনভেস্ট করতে, এবং ইনভেস্ট করছেও। তারা এখন আপাতত যেটা করছে যে কিছু কোম্পানি ডিরেক্ট এসেছে, কিছু কোম্পানি আপনার বিভিন্ন কোম্পানির সাথে জয়েন্ট ভেঞ্চার পার্টনারশিপে এসেছে, বাট তারা এখন এটাকে পাইলটিং হিসেবে নিয়েছে। তারা দেখতে যাচ্ছে আমাদের গভর্নমেন্টের সাপোর্টটা কি, আমাদের ইয়াং জেনারেশনের ইচ্ছাটা কি, আমাদের ইনভেস্টর বা আমাদের যারা প্রাইভেট সেক্টর আছে তারা কিভাবে সাপোর্ট দিচ্ছে। এই ট্রাই পার্টি যদি আমাদের একসাথে যদি আমরা না হতে পারি, তাহলে কিন্তু ওনারা আবার ব্যাক অফ করবে। আচ্ছা, এক্ষেত্রে কি তাদের সাথে আমাদের যে টাইম গ্যাপের একটা যে ব্যাপার, প্লাস হচ্ছে যে জিওগ্রাফিক্যাল আমাদের যে লোকেশন, এটা কি আমাদের জন্য প্লাস পয়েন্ট? এটা আমাদের প্লাস এবং মাইনাস বোথ। আচ্ছা, প্লাস পয়েন্ট হলো যদি আমরা কিছু ব্যাক অফিসে কাজ করি, যখন তারা ঘুমাতে যাবে আমাদেরকে পাঠিয়ে দেয় কাজটা যে আপনারা করে ফেলেন, তো আমরা সারাদিন ব্যাপী করি, তারা তখন ঘুমাচ্ছে। যদি আমেরিকা চিন্তা করেন, যদি কানাডা চিন্তা করেন, তো ঘুম থেকে উঠে তারা দেখছে কাজটা হয়ে গেছে, তা তাদের জন্য 24 ঘন্টায় আসলে ওয়ার্কিং টাইম হচ্ছে। আর মাইনাস পয়েন্ট চিন্তা করলে বাংলাদেশে তো এখন আমরা সোশ্যালি এতটা ওপেন না, দেখা যাবে রাত 12টার সময় গুলশান এরিয়া ঢুকতে যাবেন, অনেক প্রতিবন্ধকতা হবে। তো আসলে রাত্রেবেলা আমাদের এখন ইকোসিস্টেমটা সেভাবে ডেভেলপ হয় নাই, যেটা হচ্ছে যে আপনি ব্যাঙ্গালোরে যান বা বাইরে যে সিলিকন ভ্যালি কোম্পানিগুলি 24 আওয়ার্স কিন্তু বাজ হচ্ছে, আওয়াজ হচ্ছে, কেউ না কেউ আসতেছে যাচ্ছে, গাড়ি চলছে, ট্রান্সপোর্টেশন ওপেন। কারণ ফিলিপিনে আমরা গিয়েছিলাম বাক্য থেকে, যেখানে 14 লক্ষ তরুণ তরুণী কাজ করে, সেই অনলি ফর দ্য কল সেন্টারে। এবং আপনি 24 আওয়ার্সে দেখবেন যে বিভিন্ন কোম্পানিগুলির পাশে ফাস্টফুড খোলা, গাড়ির জন্য সুবিধা আছে। বাট আমরা কিন্তু যদি আমাদের অফিসটা খোলাও রাখি, আমি রাত্রেবেলা 3টার সময় কারো ক্ষুধা লাগবে, সে কিন্তু কোথায় যে কোনো খেতে পারছে না। তো আমাদের নাইট লাইফটাকেও আমাদের একটু করতে হবে, যে যেন আমাদের যারা কাজ করবে তারা সাপোর্টগুলি পেতে পারে। এবং এই পরিবেশের সাথে সে ইম্পর্টেন্ট যে নেগেটিভ পার্টটা, যে রাত্রেবেলা তো একটা আছে যে ইকোসিস্টেমে আমাদের সামাজিক দায়বদ্ধতা, আরেকটা হলো যারা মেয়েরা কাজ করবে, তখন গার্জিয়ানদেরকে তাদের বোঝাতে খুব কষ্ট হয় যে আমি রাত্রেবেলা শিফটে কাজ করবো। কারণ ট্রেডিশনালি তো 9 to 6 এর বেশি ডিউটি হওয়ার কথা না, সকাল 9টা থেকে করবে, বিকাল 5টা-6টা পর্যন্ত করবে। কিন্তু যদি কখনো বাবা মাকে বলা হয় যে বাবা মা আমি এখন আজকে রাত 11টা থেকে কালকে সকাল 7টা পর্যন্ত আমি একটা অফিস চাকরি পেয়েছি, তখন বাবা মা কিন্তু এটা মানতে চাবে না। তো আমরা সবাইকে অনুরোধ করবো বাবা মারা আসুক, দেখুক আমাদের অফিসে কাজগুলি কিভাবে হচ্ছে, এবং দেখে বুঝুক যে আসলে আমেরিকার যদি আমরা অনলাইনে কাজ করতে চাই, লাইভ কাজ করতে চাই, ওদের সময় কিন্তু আমাদের কাজ করতে হবে। অস্ট্রেলিয়ায় কাজ করতে গেলে ভোরবেলা থেকে শুরু করে দুপুরবেলা কাজ করতে হবে। ইউকেতে কাজ করতে গেলে বিকাল 3টা-4টা থেকে শুরু করে রাত্রে 11টা-12টা পর্যন্ত কাজ করতে হবে। সো কান্ট্রি ওয়াইজ যে আমাদের এই জায়গাতে ব্যারিয়ারটা, আমাদের ভালো একটা ব্যারিয়ার আছে, সেটা আমাদেরকে অবশ্যই সবাই মিলে সামাজিকভাবে, আমাদের গার্জিয়ানরা, আমাদের প্যারেন্টসরা, আমাদের টিচার্সরা, ইকোসিস্টেমটা আমাদের গভর্নমেন্ট, পাবলিক সবাইকে মিলে সহায়তা করলে আমাদের আউটসোর্সিং খাতটা আরো বৃদ্ধি পাবে। এখন এই মুহূর্তে এই খাতে প্রতিবন্ধকতাগুলো আসলে কি কি মনে করেন? প্রতিবন্ধকতা কিছু আমি বলেছি এর মধ্যে আপনাকে। আর ইম্পর্টেন্ট পার্ট হলো যে আমাদের বাংলাদেশে যে সাপোর্ট গুলি পাচ্ছি, আমরা হাইটেক পার্ক পাচ্ছি, যেখানে আমরা আমাদের অফিস সেট আপ করে সুযোগ সুবিধাগুলি পাচ্ছি, আমাদের ট্রেনিং গুলি পাচ্ছি, কিন্তু যে বাইরে যে আমাদের কাজ আনবে, যে বিজনেস ডেভেলপমেন্ট, সেই বিজনেস ডেভেলপমেন্ট করার জন্য কিন্তু আমাদের বাইরে জনশক্তি নেই। তো আমাদের একটা বাইরের ক্লায়েন্ট, যদি সিঙ্গাপুরও চিন্তা করি, খুব নিকটতম দেশ, বা মালয়েশিয়া চিন্তা করি, বা ইন্ডিয়াও চিন্তা করি, তাহলে কিন্তু আমার ইন্ডিয়াতে আমাদের একটা সেট আপ থাকতে হবে। আমরা মিটিং করতে যাচ্ছি, 1 ঘন্টা মিটিং করে চলে আসছি, কিন্তু যদি ইন্ডিয়াতে আমাদের একটা অফিস থাকতো যে বাংলাদেশের সাপোর্টে, তারা লিয়াজো করতে হলো সেই করসপন্ডেন্স কোম্পানিগুলির সাথে, আমাদের একটা অফিস কানাডা থাকতো, আমাদের একটা অফিস বাংলাদেশ থেকে, যে কোম্পানিগুলি মানে লাইক আমাদের আইসিটি ডিভিশন বাংলাদেশে আছে, আমাদের টেলিকমিউনিকেশন মিনিস্ট্রি আছে, তথ্য মন্ত্রণালয় আছে, আমাদের কমার্স মিনিস্ট্রি আছে, ফরেন মিনিস্ট্রি আছে। কিন্তু বাইরে যখন আমরা কাজ করতে যাব, সেখানে একটা আমার টিম লাগবে। কারণ টু বি ভেরি অনেস্ট, আমি গেলে আমাকে ডিরেক্টলি হয়তো বা কাজ দিবে না, কিন্তু যদি একজন ফরেনার সাথে ডিলিংসটা করতে চায়, তাদের জন্য ইজি হয় কাজ দেওয়ার জন্য। এবং আমাদের লোকাল অফিস থাকলে আমরা লিগাল সাপোর্টটা পাবো। লিগাল সাপোর্ট কিন্তু বাইরে খুবই এক্সপেন্সিভ। যদি বাংলাদেশে একটা কন্ট্রাক্ট সাইন করি, আমরা কিন্তু 300 টাকার স্ট্যাম্পে লোকাল লয়ার দিয়ে করে ফেলছি, বাট বাইরে একটা কন্ট্রাক্ট সাইন করতে গেলে কিন্তু আমাদের সেখানকার এক্সপার্ট হ্যান্ডসের অ্যাডভাইস নিতে হবে। কারণ ল কিন্তু বাংলাদেশের ল আর ইউকে ল, অথবা আপনি যদি এখন মালয়েশিয়ার ল কিন্তু সেম না। তো সে দেশের লর সাথে আমাদের ম্যাচ করে এটা একটা এক্সপেন্সিভ হয়ে যায় আমাদের প্রাইভেট সেক্টর থেকে কাজগুলো করতে গেলে, অথবা পরে যদি আমরা না করি পরে রিস্কে পড়ে যাবো, কাজটাতে কোনো প্রবলেম। আচ্ছা, আইটির জন্য একটা বড় নিয়ামক কিন্তু ইন্টারনেট, এটি কি আসলে সহজলভ্য? স্পিডটাই বা কেমন আসলে?
সহজলভ্য যদি আমরা চিন্তা করি, 2008 সালে আমাদের কোম্পানিতে আমরা কিনেছিলাম 75,000 টাকা পার এমবিপিএস, এখন কিনছি 3,000 টাকা। এটা আরো কমা উচিত। কোম্পানিগুলোর জন্য আমি বলছি না, আমি বলছি যারা ফ্রিল্যান্সার কাজ করছে, যারা আপনার বাসায় বসে একটা ল্যাপটপ নিয়ে ইন্টারনেট নিয়ে কাজ করছে, তার জন্য একটা ডঙ্গলে যে আমাদের মোবাইল কোম্পানিগুলো যে রেটে বা আমাদের প্যাকেজগুলো কিনছি, দেখা যাচ্ছে 1 জিবি কিনলাম, এটা অ্যামাউন্ট দিয়ে এটা খুব একদিন বা দুদিন পরে কিন্তু চলে যাচ্ছে। কারণ আমাদের আউটসোর্সিং এ প্রচুর ব্যান্ডউইথ লাগে। কারণ একটা লোক আপনাকে ইউটিউবে একটা ভিডিও দিয়ে বললো যে ভিডিওটা আমাকে ট্রান্সক্রিপ্ট করে দাও। ট্রান্সক্রিপ্ট বলতে হচ্ছে যে ভিডিওটা আমি শুনবো, শুনে আমি তার ইংলিশ কন্টেন্ট গুলো লিখে দেবো। তো ইউটিউব তো অনেক ব্যান্ডউইথ নেয়। সো কি হচ্ছে, তার শুনতে শুনতে কিন্তু যখন তারা লিখছে, তার 100-200 টাকা তার ব্যান্ডউইথ খরচ হয়ে গেল। সে ইনকাম করলে হলো 300 টাকা, তার জন্য কিন্তু সে প্রফিটেবল হলো না। তো আমাদের ঢাকার বাইরে যে এখন ডেভেলপ হচ্ছে এবং সবাই আমরা এখন উপজেলা পর্যন্ত আমাদের নেটওয়ার্ক কানেক্টিভিটি আছে, এবং উপজেলার মধ্যে এই কানেক্টিভিটি এখন আমাদের টিউনিং করতে হবে। মনে করেন যারা কাজে করছে এবং প্রবলেম ফেস করছে, তাদের করসপন্ডেন্স যে কনসার্ন পারসন, তাদেরকে জানাতে হবে। কারণ আমরা যখন বারবার না জানালে কিন্তু প্রবলেমের সলিউশন হবে না। অনেকে বলে কি যে আমাদের প্রবলেম হচ্ছে, আমরা করবো না কাজটা, ব্যবসায় করবো না। বাট এই ব্যবসা না করার থেকে প্রবলেমটা কিভাবে সলিউশন করা যায় সবাই মিলে, সেটাকে আসলে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। তথ্য প্রযুক্তি খাতে অনেক কিছু জানলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ তথ্য প্রযুক্তি খাত ও ডিজিটাল ওয়ার্ল্ড 2016 নিয়ে কথা বলছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং বাক্কর মহাসচিব তৌহিদ হোসেন। দর্শক, এবার নিচ্ছে আরো একটা বিরতি। বেলা 2:30 আবারও ফিরে আসবে বিজনেস, আমাদের সঙ্গে থাকুন।